চিন্ময় কৃতকর্মের দায় নেবে না ইসকন। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ, আদালত বর্জন। ইসকন নিষিদ্ধে হস্তক্ষেপ করতে চায় না আদালত। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের। এজলাসে ডিম নিক্ষেপ বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। দোষী প্রমাণ হলে আইনজীবীদের সনদ বাতিল। অর্থনীতি শ্বেতপত্র প্রকাশ সোমবার। আর্থিক খাতে স্বস্তি ও জননিরাপত্তা নিশ্চিত না হলে কঠিন হবে সংস্কার। তালিকা হচ্ছে হাসিনা আমলে নির্বাচনী কর্মকর্তাদের, জড়িতদের শাস্তি নিশ্চিতের তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও যা থাকছে: অপরাধ ত্রাসের অন্ধকার জগৎ, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প অভিযান, গ্রেফতারেও থামেনি মাদকের কারবার। চিন্ময় কৃষ্ণ দাসের কৃতকর্মের দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা। নৈতিক স্থলনের দায়িত্বে গত অক্টোবরে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে চিন্ময় ইসকনের কেউ নন। সরকারের অনুমোদনে ইসকন বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনা করলেও তাদের অর্থনৈতিক ভিত্তি কেবলই শিষ্যদের অনুদান বলে দাবি সংগঠনটির। আদিত্য মামুনের রিপোর্ট। সম্প্রতি ইসকনকে ঘিরে চলমান সংকটের জবাব দিতেই ঢাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। ইসকনের ব্যানারে সনাতনী জাগরণ জোটের প্রচারণা, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও চট্টগ্রামে আদালতে আইনজীবী নিহতের ঘটনা। অভিযোগের তীর যখন ইসকনের দিকে, তখনই ভোল পাল্টে কথা বলা শুরু হয় ইসকন ধর্মগুরুদের। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আইনজীবী নিহতের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করার পাশাপাশি চিন্ময় কৃষ্ণকে অস্বীকার করে দায় এড়াতে চাইলেন। চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। সংবাদ সম্মেলন শেষে তাদের মুখোমুখি হয় 21 টেলিভিশন। কোন দেশ নেই যেখানে ইসকন হ্যাজ ব্রোকেন ইটস ল। বাংলাদেশে ইসকনের মতো সংগঠনের কার্যক্রম পরিচালনার আইনগত ভিত্তি কি জানতে চাইলে নিজেদের অরাজনৈতিক, বৈধ এবং শান্তিপ্রিয় সংগঠন হিসাবে দাবি করেন ইসকনের সভাপতি। ইট ইজ রেজিস্টার্ড আন্ডার সোসাইটিস অ্যাক্ট, 1920 সালের সোসাইটিস অ্যাক্টের আন্ডার জন স্টক কোম্পানিতে রেজিস্টার্ড। নাশকতা, হত্যা, যৌন নিপীড়ন, জমি দখলের মতো গুরুতর অভিযোগ প্রত্যাখ্যান করেন। কোনো কিছু ঘটনা ঘটলেই কে হত্যা করলো কাকে, ওই ইসকনের লোক। ওই বাড়িতে গীতা আছে মানে ইসকনের লোক। আর গীতা তো সবার বাড়ি থাকে, মুসলমানের বাড়িতে অনেক সময় তারা পড়ে, তাই সেই ইসকনের লোক হলো নাকি? বাংলাদেশের প্রায় সব জেলায় মঠ, মন্দির, লাখ লাখ ভক্তকুল সহ বিশাল সংগঠনের ব্যয় কিভাবে মেটানো হয় তাও তুলে ধরেন। ঘরে ঘরে প্রণামী বাক্স আছে, প্রণামী বাক্সতে প্রতি মাসে মাসে আমরা প্রণামী পাই। আর কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি যারা সহানুভূতিশীল, ইসকন মাইন্ডেড যারা ডোনেট করে, আমরা বিদেশি কোনো টাকা নেই না, বিদেশ থেকে কোনো টাকা আমরা সংগ্রহ করি না। বাংলাদেশে 1978 সালে ইসকন প্রতিষ্ঠার পর সব সরকারের তোষণ নীতির মাধ্যমে সুবিধা আদায় সংগঠনটির বড় প্রাপ্তি বলে স্বীকার করেন চারুচন্দ্র দাস। জিয়াউর রহমান আমরা ওনাদেরকে ডেকেছি, ওনারা আমাদের সহায়তা করছেন। তারপরে খালেদার সঙ্গে ডেকেছি, আমলীগের সময় আমলীগ ডেকেছি, আমরা গিয়েছি। সব সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্কই ছিল। এখন এই সরকার, এদের সঙ্গে আমার সুসম্পর্ক রাখা উচিত, রাখছি আমরা, আমাদের ডাকছি, আমরা যাচ্ছি। সত্য, সদ্ভাব, সৎপথ, পরমত সহিষ্ণুতা, মানবতার জয়গানের বুলি আওড়ালেও তাদের বিরুদ্ধে ভিন্ন মতের প্রতি বিদ্বেষের অভিযোগও আছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়েছে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। আর ওই হত্যায় ঠেকাতে পুলিশ কি ভূমিকা নিয়েছিল তা নিয়েও উঠেছে প্রশ্ন।
চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চিন্ময় দাসের সমর্থকরা আদালত ভবনে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর আইনজীবী সাইফুল আলম আলিফ আদালত ভবন থেকে বের হওয়ার পর তার উপর হামলা হয়। হত্যাকাণ্ডের 51 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বান্ডেল রোডের মেথরপট্টি এলাকার যেখানে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয় সেটি আদালত ভবনের মূল সড়ক থেকে প্রায় 300 গজ ভিতরে। সেখানে ভেঙে ফেলা হয়েছে আশপাশের সব সিসিটিভি। এখানে তো এমনভাবে নেছে এটা পরিকল্পিতভাবে হয়েছে। পরিকল্পিতভাবে যদি না হয়তো তাহলে এখানে তো লোক আরও অনেক ছিল, ওদেরকে কেন ধরে আনে নেই? আমি সোনালিকে ছিল চিন্ময় কুমারের, সোনালিকে থাকা অবস্থায় উনি বলতো আসামিকে টিকা দিয়ে দেওয়া হোক, তো এরকম একটা কথা বলছিল। তা বলার পরে ওনাকে টার্গেট করছে, ওখান থেকে টার্গেট করছে। সিএমপির কমিশনার জানান, সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে। 33 জন অ্যারেস্ট হয়েছে। এই হরিজন পল্লী থেকেই ম্যাক্সিমাম বেশিরভাগই, যেই সেখান থেকে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার সন্দেহে। সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেপ্তারের কথা পুলিশ বলছে, আদালতের নথিতে তাদের নাম পাওয়া যায়নি। পুলিশের দায়ের করা পৃথক 3টি মামলায় 27 জনকে গ্রেপ্তার দেখানো হয়। চিন্ময় সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ, আদালত প্রাঙ্গণের তাণ্ডব এবং আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে আইনজীবীদের। আমরা দেখি আগের দিন থেকে এখানে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয় এবং সাদা পোশাকে পুলিশ তৎপরতা বাড়ানো হয়, তারপরে আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। এবার এই ধরনের কোনো জোরালো নিরাপত্তা দেখা যায়নি। পুলিশের মধ্যে এখনো পর্যন্ত পেশির সরকারের যারা পেতাত্তা তারা এখনো রয়ে গেছেন। এদিকে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আজও আদালত বর্জন সহ বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবীরা। দ্রুত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না বলে রাষ্ট্রপক্ষকে জানিয়েছে হাইকোর্ট। এদেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কখনো ভাঙবে না বলেও মন্তব্য করেন উচ্চ আদালত। জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এই নির্দেশ দেয়। শাকের আরজু রিপোর্ট। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে। এরপর থেকে আলোচনায় ইসকন। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায় দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা, শনাক্ত 6 ও গ্রেফতার করা হয়েছে 33 জনকে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয়। সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া সবগুলোই নেওয়া হচ্ছে। আজকে আমরা আদালতকে তাই জানিয়েছি। টোটাল 3টি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং 76 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। সে সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে, মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে। তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। আমরা একসাথে মিলেমিশে আছি, কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রোপাগান্ডা বাস্তবায়ন করছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। চট্টগ্রামে আইনজীবী হত্যায় সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি জানান উচ্চ আদালত। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে সমিতির সদস্যরা বলেন, হিন্দুত্ববাদী সংগঠনটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইসকন নামে একটা মৌলবাদী সংগঠনের যেভাবে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, চট্টগ্রামের ঘটনাটা আদালতের মধ্যে হয়েছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে গেছিলাম। ইসকনকে নিষিদ্ধ চেয়ে আইনজীবীদের সুরক্ষায় আইন করার দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী পরিষদের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
ইসকনের বিষয়টি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা করছে তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে ফিরে আসার আশঙ্কাও প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এ সময় তরুণদের উদ্দেশ্যে বলেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমরা এমন কিছু করব না, এমন কোনো হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নিয়ে নিজের মতামত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের শীর্ষ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। বিশ্লেষকরা বলছেন, ভারতের করা এমন মন্তব্য রুখতে হলে বাংলাদেশকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। আর বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঘটানো হচ্ছে বলে মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজে নিম্মি। ধর্মীয় সংগঠন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ঘিরে উত্তাল ভারত বাংলাদেশ। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কংগ্রেসের শীর্ষ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। তারা দুজনই জানান, বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পাশে রয়েছেন তারা। এর আগে ভারতের করা এমন মন্তব্যকে ঘিরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে পাল্টাপাল্টি বিবৃতিও। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো বন্ধ করতে হলে প্রতিবাদের বিকল্প নেই। আমাদের কোনো অন্য রাষ্ট্রকে বলার কিছু, কোনো উত্তর দেওয়ার কিছু নাই। এবং ভারত আমাদের এখানে যে এই হিন্দুদের কথা বলে আমাদের এখানে যে অভ্যন্তরীণ বিষয় নাক গলায়, সেটা আমাদেরকে বার বলতে হবে। নিজেদের অপকর্ম ঢাকতেই এসব অপবাদ দিচ্ছে ভারত, বললেন এই বিশ্লেষক। তারা নিজেদের অপকর্মগুলো ঢাকার জন্য তারা আমাদের অপবাদ দিচ্ছে, জেনোসাইড, তারপরে যে কৃষ্ণ ব্যাপারটা, এটা তো এমন কোনো অবাক হওয়ার মতো কিছু না। বরং ভারত এটা মেনে নিতে পারত যে সিঙ্গাপুর যদি 1970 সালেই এই ইসকন ব্যান করে দেয়, তাহলে বাংলাদেশের মতো একটা সোসাইটি, আমাদের এখানে তো এখনো ধর্মভীরু এক মানুষ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঘটানো হচ্ছে। পশ্চিমবঙ্গে আমার মনে হয় মানুষকে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা দেশ ও দেশের বাইরে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জানান, দোষী প্রমাণিত হলে বাতিল হবে আইনজীবীদের লাইসেন্স। শাকের আরজুর আরেকটি রিপোর্ট। ষোড়শ সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করায় বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ডিম ছুঁড়ে তাদের এজলাস ছাড়তে বাধ্য করেন কয়েকজন আইনজীবী। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বৃহস্পতিবার এ নিয়ে দফায় দফায় বৈঠক করেন প্রধান বিচারপতি। সকালে প্রথম দফায় বৈঠকে অ্যাটর্নি জেনারেল ও বার সভাপতিকে প্রধান বিচারপতি বলেন, এই ঘটনা দেশ ও বিদেশে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। উনিও মনে করেন যে এটা শুধু একজন বিচারকের উপরে না, একজন আদালত নয়, সমগ্র বিচার ব্যবস্থার বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পরে দুপুরে আবারও বৈঠকে বসেন প্রধান বিচারপতি। এতে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা ছাড়াও ছিলেন অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি। সেখানে উঠে আসে এমন কাণ্ড ঘটানোর পেছনে যারা জড়িত তাদের শাস্তির কথা। প্রধান বিচারপতি দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন সুপ্রিম কোর্ট বারকে। অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা সবাই একমত প্রধান বিচারপতির সঙ্গে। এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করব, রিপোর্ট দেবে, রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী
যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বিচার কাজ পরিচালনা করেছেন বিচারপতি আশরাফুল কামাল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনগণ বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন সামনে থেকে দেশ গড়ার পালা। বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের উদ্বোধনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। সোমবার প্রকাশ হচ্ছে গত সরকারের অর্থনীতির চিত্র নিয়ে শ্বেতপত্র। এই তথ্য জানিয়ে কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থনৈতিক স্বস্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রম ও নির্বাচন কঠিন হবে। এছাড়া দেশের জন্য আগামী 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে রিজার্ভ বাড়ানো, রেমিটেন্স এবং রফতানিতে বিশেষ প্রণোদনা সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন বিশিষ্টজনেরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে 2022 সাল পর্যন্ত সরকারের ঋণ ছিল 481 বিলিয়ন টাকা, আর 2023 সালে এই ঋণের পরিমাণ দাঁড়ায় 1400 বিলিয়ন টাকা। এর ফলে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। এমন বাস্তবতায় আর্থিক খাতে স্বস্তি ফেরানো এবং মানুষের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায় তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, এবং সেই সংস্কারের উচ্চাশায় পৌঁছাতে না পারলে পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি সেটার ক্ষেত্রেও বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ ও র্যাপিডের যৌথ আয়োজনে অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, গেল 3 মাসে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপে যেমন উদ্দীপনা তৈরি হয়েছে তেমনি উদ্বেগ রয়ে গেছে। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? ব্যাংকের যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না? ডক্টর দেবপ্রিয় বলেন, সরকার যতই সংস্কার করুক, অর্থনীতি এবং জনমনে স্বস্তি ফেরানো না গেলে তা কোনো ফলই দেবে না। দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব হলো? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপণ্যে ভর্তুকি, অভ্যন্তরীণ উৎপাদন এবং পণ্য সরবরাহ বাড়ানোর তাগিদ দেন বক্তারা। 6 মাসের মধ্যে আমাদের রিজার্ভে যদি একটু স্বস্তি না আসে আমাদের পক্ষে কিন্তু তারপরে ম্যানেজ করাটা ক্যান বি কোয়াইট ক্রিটিক্যাল, আর কি আমি সেটা মনে করি। 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তরের পর সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানান কমিটির প্রধান। মাননীয় প্রধান উপদেষ্টা তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিগত সরকারের শেষ 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসাতে সহায়তাকারী এসব কর্মকর্তার তালিকা তৈরির কাজ চলছে। তবে নির্বাচনী অপরাধের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি কেউ যাতে অন্যায়ের শিকার না হয় সেজন্য সুষ্ঠু তদন্তের তাগিদ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শিউলি শবনমের প্রতিবেদন। জাতীয় সংসদের 2014, 2018 ও 2024 সালের 3 নির্বাচনে ভোট কারচুপি সহ রয়েছে নানা অনিয়মের অভিযোগ। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই এই 3 বিতর্কিত নির্বাচন আয়োজনে সহায়তাকারীদের বিচারের দাবি করে আসছেন সুশীল সমাজ, বুদ্ধিজীবী সহ নির্বাচন বিশেষজ্ঞরা। কেউ কেউ দম্ভ করে দাবি করেছে তারা সরকারে টিকিয়ে রেখেছে, ক্ষমতায় রেখেছে। তো এটা তো তাদের কাজ নয়, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো দলের কোনো পক্ষের যদি স্বার্থে কাজ করে থাকে তাহলে তো তারা তাদের আচরণবিধি লঙ্ঘন করেছে, কোনো ক্ষেত্রে অপরাধ করেছে। এই অপরাধের অবশ্যই শাস্তি হওয়া উচিত।
অবশেষে অন্তর্বর্তী সরকার গঠনের কয়েক মাসের মাথায় শেখ হাসিনা সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের খোঁজে নামল সরকার। এরই মধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের তালিকা তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তালিকা তৈরির কাজ চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। অনেককেই সরানো হয়েছে গুরুত্বপূর্ণ পদ থেকে, কাউকে করা হয়েছে ওএসডি, আবার কাউকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। তো এখানে 2 থেকে 7 বছর, 2 থেকে 6 বছর কারাদণ্ড এবং আর্থিক দণ্ডের কথা বলা আছে। তো এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া যেতে পারে। 2014 সালের নির্বাচনে দিনভর ভোট কেন্দ্র ফাঁকা থাকলেও সে নির্বাচনে ভোটের হার দেখানো হয় 40.04%। অন্যদিকে 2018 সালের নির্বাচনে রাতেই ব্যালটে সিল দিয়ে বক্স ভরার অভিযোগ সবচেয়ে বেশি জোরালো। ওই নির্বাচনে ভোটের হার দেখানো হয় 80.02%। আর ডামি নির্বাচন খ্যাত সর্বশেষ 2024 সালের নির্বাচনে ভোটের হার 41.8%। যারা ওই তালিকায় আছে তারা সবাই যে অন্যায় করেছে, সবাই যে অপরাধ করেছে তা তো নয়। তো এই তালিকা করার পরেও একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার যেন হয়, তারা যেন কেউ অন্যায়ের শিকার না হয়, এটা নিশ্চিত করা দরকার। 2014 সালের নির্বাচনে দায়িত্ব পালন করা 43 জন জেলা প্রশাসক এরই মধ্যে অবসরে গেছেন। নির্বাচনী অপরাধের শাস্তির সময়সীমা পেরিয়ে গেছে কিনা সে বিষয়টাও সরকারকে বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি। তো এই সময়সীমা পার হয়ে যেতে পারে কিংবা সময়সীমাটা একটা সমস্যা হতে পারে, এই ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরাধ আর ত্রাসের এক অন্ধকার জগৎ। কয়েক মাস ধরে এখানে চলা সংঘর্ষে নিহত হয়েছে 8 জন। সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী, গ্রেফতারও করা হয়েছে অনেককে, উদ্ধার হয়েছে অস্ত্র। এর পরও থামেনি মাদকের কারবার। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। লেজার লাইট মিউজিক্যাল শো এর অন্যতম উপাদান। তবে এই দৃশ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের। আর এখানে কোনো উৎসব হচ্ছে না। প্রতিপক্ষকে ঘায়েল করতে রাতের বেলা লেজার লাইট ফেলে টার্গেট করে গুলি করা হচ্ছে। চলে পাল্টা গুলি, সংঘর্ষ। পিস্তল গুলি চলতে আছে, পেট্রোল বম চলাইতে আছে, বাচ্চারা পড়তে পারে না, কাজে যেতে পারি না আমরা। গত 9 মাস ধরেই উত্তপ্ত এই ক্যাম্প। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই সংঘর্ষ। সংঘর্ষে হতাহত হন অনেকে। আমার ঘর খালি, আমার বুক খালি, আমার কোনো সন্তান নাই, একটা সন্তান। এই জায়গা গুলি আছে, এই জায়গা আছে, আমার চোখের ভিতরে আছে। বুনিয়া সোহেলরা আয়া সবার গুলি মারতেছিল, বাস আমার 3টা গুলি মাইরা দিছে। সাধারণ ক্যাম্পবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালায় যৌথ বাহিনী। দায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয় অস্ত্র। অভিযান পুলিশের নজরদারি উপেক্ষা করে সেখানে আগের মতোই চলছে মাদকের হাট। মাগরিবের আজানের পরই ক্যাম্পের আশপাশের গলিতে ভিড়। আলোক স্বল্পতায় ভয়ার্ত পরিবেশ। গলিতে প্রবেশের সাথে সাথেই মাদক বিক্রেতারা ঘিরে ধরেন। পুরো গলিতে দাঁড়িয়ে থাকে শতাধিক মাদক বিক্রেতা। বেশিরভাগের হাতে ছোট ছোট ব্যাগে ভর্তি মাদক। আছে গাঁজা, ইয়াবা, হিরোইন সহ আরো বিচিত্র মাদক। বিক্রেতারাও নিজেদের বিক্রি বাড়াতে করেন প্রতিযোগিতা। কারা জড়িত এই মাদকের সাথে? সুভাষ সলিমের মানুষ কম, বেচে বাবা, ভুইয়া সোহেল বেচে হিরো, গাঁজা আর গ্রুপ আছে, মনু আছে, আরমান আছে, নানক এমপি, আবার আমাদের 32 নম্বর ওয়ার্ডের কমিশনার রাষ্ট্রন, এরা পুরো বেকিং দিচ্ছে ওদের। বিশেষজ্ঞরা বলছেন আইনের প্রয়োগের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ক্যাম্পের বাসিন্দাদের জন্য করতে হবে বিকল্প আয়ের ব্যবস্থা। এই লোকগুলোকে বিভিন্ন জায়গায় ছড়াই দিতে হবে, একই জায়গায় রাখতে পারবেন না। বিভিন্ন জায়গায় তাদেরকে বিকেন্দ্রীকরণ করতে হবে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের সুস্থ স্বাভাবিক জীবনের আপনার ব্যবস্থা করে দিতে হবে। নইলে পরে ওদেরকে সব ওইখানে রাখবেন, তাদের কর্মসংস্থান নাই, তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, নাগরিক সুবিধা নাই, তারা করবে এটা কি? সমাজের মূলধারায় তাদের যোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।
এই নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9:30 একুশের চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। এর সাথে সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। শঙ্কা থাকলেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় এনসিটিবি। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। নিজেকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করতে আসেন। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের পর থেকে নিজেকে রংপুরের সন্তান মনে করেন তিনি। পরে সাইদের পিতা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। হাসনাত ও সার্জিসের ওপরে পরিকল্পিত হামলা করা হয়েছে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দেশকে অস্থিতিশীল করতে ভারতের নিয়োজিত দেশবিরোধী শক্তি ষড়যন্ত্র করছে, বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে ইসকন, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। যে কোনো মূল্যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। মানিক শিকদারের রিপোর্ট। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও এক আইনজীবী হত্যার পর সারা দেশে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত ও সার্জিসের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। অভিযোগ করা হয় হত্যার উদ্দেশ্যে ট্রাক দিয়ে হামলা চালানো হয়েছে। রাত পেরিয়ে সকালে ঢাকা ফিরলে আবারও আরেকটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। আইনজীবী হত্যা ও সার্জিস হাসনাতকে হত্যার চেষ্টা একই সূত্রে গাঁথা বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে যাত্রাবাড়ি এলাকায় ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন। সে সময় বলা হয়, বিজেপি সরকার প্রমাণ করেছে তারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইসকনকে অতি দ্রুত সময়ের মধ্যে জঙ্গি সংগঠন ঘোষণাপূর্বক তাকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। দুপুরে ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ঢাকা কলেজের মতবিনিময়ে বলা হয়, ভারত চায় না বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকুক। সকালবেলা আবার রওনা হয়েছে, যাত্রাবাড়ি ব্রিজের উপর আবার আরেকটি ট্রাক হাসনাতুল্লাহ গাড়িতে আক্রমণ করেছে। আমাদেরকে জানানো হয়েছে আপনারা কয়েকজন মূল মেইন টার্গেটে আছেন, আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। সে সময় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমন্বয়করা। 5 আগস্টের পরে গত 3.5 থেকে 4 মাসের মধ্যে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শঙ্কা থাকলেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে বিশাল সংখ্যক বই আর স্বল্প সময়কেই বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 655 রকমের 41 কোটি বই নিয়ে 2012 সালের পাঠ্যক্রমে প্রত্যাবর্তন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে গেল বছরের চেয়ে এবারে বেড়েছে 7 কোটি বই, খরচ লাগবে অন্তত 700 কোটি টাকা বেশি। আদিত্য মামুনের আরও একটি রিপোর্ট। চলতি বছরের সেপ্টেম্বরে প্রাক প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যসূচি চূড়ান্ত হওয়ার পর বই উৎসবের জন্য জোরে সোরে মাঠে নামে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেক্ষেত্রে এনসিটিবির তত্ত্বাবধানে 41টি ছাপাখানায় চলছে মুদ্রণের কাজ। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিকের জন্য প্রয়োজন হবে 12,08,70,000 আর মাধ্যমিকের জন্য প্রয়োজন 28,06,22,337টি বই। 655 রকমের বইয়ের মধ্যে 150 রকমের বইয়ের পাঠ্য সম্পূর্ণ পরিমার্জন, পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে। অগ্রাধিকার পাচ্ছে প্রাথমিক ও দশম শ্রেণীর বই, সাথে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ব্রেইল আর শিক্ষক সহায়িকা বিষয়ক বিশেষ বই। বই সরবরাহে 70 দিনের সময়সীমায় ছাপাখানাগুলো কর্মব্যস্ত। কাজের যে চাহিদা আমরা সেভাবে করার চেষ্টা করছি। এই মেশিনে বই ছাড়ার পরে আটা হয়ে কাবার মিক্স করে আসতেছে, এখান থেকে ঢুকে আমরা কাটিংয়ে দিতেছি, কাটিং থেকে একদম প্যাকেটিং হবে। গুণগত মান, কাগজ, অক্ষর বিন্যাস, বাধাই সহ সার্বিক উন্নয়নে কোনো ছাড় দিচ্ছেন না কর্মীরা। এবার অনেক উন্নত মানের কাগজ এবং প্রিন্টও ভালো হচ্ছে এবং ওয়েস্টেজ কম হচ্ছে। শিশুরা সামনে খুব ভালোভাবে বই পড়তে পারবে, তাদের বইগুলো নষ্ট হবে না এবং ছিঁড়বেও না, ভিজবেও না। পেন্টিংগুলো কীরকম আছে, লেখাগুলো স্পষ্ট আসছে কিনা এগুলো দেখি, তদারকি করি। কোনো ভুল হলে আমরা বলি তাদের এটা ঠিক করেন, তো এটা ঠিক করে দেয় ওনারা।
পাঠ্যপুস্তক বোর্ডের বেঁধে দেওয়া সময়ের আগেই যথাযথ স্থানে বই পৌঁছে দেওয়ার আশাবাদ ছাপাখানার। যে টাইমটা দিছে আমরা টাইমের আগে আমরা উপজেলায় বইগুলা পৌঁছাই দেবো, ওইভাবে আমরা রাত দিন 24 ঘন্টা কাজ করে প্রস্তুত রাখতেছি বইগুলা। মাত্র 2 মাস সময়ের মধ্যে 10টি শ্রেণীর পাঠ্যসূচি এবং বিষয়বস্তু নির্ধারণে সময়ক্ষেপণ হওয়ায় জানুয়ারিতে বই বিতরণে কিছুটা হিমশিম খাচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। বইয়ের সংখ্যা 40 কোটির উপরে চলে গেছে। এত বই ছাপানো এই সময়ের মধ্যে কি করে সম্ভব এবং এই পরিমার্জন করে, এই চ্যালেঞ্জটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোকে আমরা অগ্রাধিকার দিয়েছি, দশম শ্রেণীর বইগুলোকে আমরা অগ্রাধিকার দিয়েছি। তার জন্য আমরা আর্মি প্রিন্টিং প্রেসকে আমরা 1 কোটি বইয়ের কাজ দিয়েছি। তবুও ছাপাখানাগুলোকে 31 ডিসেম্বরের মধ্যে টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। ব্যর্থ হলেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও আছে। বইয়ের কোয়ালিটি, কন্টেন্টের বিষয় এবং বইয়ের কালি, বাধাই, এগুলোর উপর জোর দিচ্ছি। 2-1টা প্রেসে আমরা ভিজিট করে, সাডেন ভিজিট করে কিছু বইয়ের বাধাই খারাপ দেখে, তাদের কাগজের মান খারাপ দেখে কিন্তু আমরা তাদেরকে নোটিশ করেছি এবং জবাব দেওয়ার জন্য আমরা সময় দিয়েছি। শেষ পর্যন্ত যদি না পারে তাহলে তো চুক্তি ভঙ্গের ব্যাপারটা চলে আসবে। সেই ক্ষেত্রে তাদের জন্য জরিমানা, পরবর্তীতে ইভেন যদি কালো তালিকাভুক্ত করতে হয় তা করতেও আমরা পিছপা হব। এত কিছু পরিবর্তনের পরেও শিক্ষা বোর্ড ফিরছে 2012 সালের সিলেবাসে। 700 কোটি টাকার মতো এবার আমরা বেশি চেয়েছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরণ আইনের মামলায় 16 বছর ধরে কারাগারে বন্দী বিডিআর সদস্যদের মুক্তি দাবি করেছেন স্বজনরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধনে স্বজনদের দাবি, পিলখানা নারকীয় হত্যার নীল নকশা করেছিল হাসিনা সরকার। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে 500 কারাবন্দী বিডিআর সদস্যকে মুক্তির দাবিতে এই মানববন্ধন। হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরও বিস্ফোরক আইনের মামলায় তাদেরকে এখনও কারাগারে বন্দি জীবনযাপন করতে হচ্ছে বলে জানান স্বজনরা। এর মধ্যে 56 জন বিডিআর সদস্য শারীরিক ও মানসিক সমস্যায় মারা গেছেন। বিস্ফোরক মামলার কারণে প্রায় 5 শতাধিক বিডিআর সদস্য জেলখানায় মানবত জীবনযাপন করছে, তারা মুক্তির প্রহর গুনছে। আমার হাজবেন্ড আজকে 16 বছর ধরে কারাগারে, আমি একা দীর্ঘ জীবনযাপন কাটাচ্ছি। নিরপরাধ যারা বিডিআর সদস্য এখনো জেলে আছেন তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য, যারা জামিনের যোগ্য এদের তো জামিন দিতে হবে, কিন্তু কেন দেওয়া হয় না আমরা জানি না। আমাদের তিনটা কোর্ট চলে গেছে, আজকে নিয়ে 4টা। কোন আইনের ধারার শাস্তির বিধান অনুযায়ী খালাসপ্রাপ্ত এই বিডিআরদের এখনো পর্যন্ত জেলের ঘানি টানতে হচ্ছে? মানববন্ধনকারীরা পিলখানা হত্যার বর্ণনা করে বলেন, আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় 18,000 বিডিআর সদস্যকে সে সময় চাকরিচ্যুত করা হয়। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সেনাপ্রধান, বিজিবি প্রধান প্রত্যেকের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই। আমার হাজবেন্ড আছে আর 16 বছর থেকে, সে নিরপরাধ, নির্দোষী লোক। এই সরকারের কাছে বিনীত প্রার্থনা করতেছি যে তাকে যেন মুক্তি দিয়ে আমাদের কাছে জীবিত অবস্থায় ফেরত দেয়। টাঙ্গাইল থেকে তাকে র্যাবের সদস্য গ্রেপ্তার করে, তাকে ছুটি ফর্ম দেখানোর পরও তাকে ছেড়ে দেয় নাই। এখনও সে হাজতে হিসেবে কাশ্মীর কারাগারে 16 বছর ধরে রয়েছে। বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আবারও পিছিয়ে 9 জানুয়ারি ঠিক করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে মানববন্ধন থেকে বক্তারা বলেন, 5 আগস্টের পর রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ডাক্তার মোসাদ্দেক হোসেন বিশ্বাস বেআইনিভাবে নিজেকে মেডিকেল কলেজের চেয়ারম্যান দাবি করেন। পরবর্তীতে কর্তৃপক্ষ মামলা করলে আইনি প্রক্রিয়ায় হেরে গিয়ে মোসাদ্দেক হোসেন জোর করে দুর্বৃত্তদের দিয়ে প্রতিষ্ঠান দখলের চেষ্টা করে ও অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। যাত্রা করেছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী। রাজধানীর মিরপুরে টেলিকম ভবন প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান। এর মাধ্যমে ঘরে বসেই দেশসেরা চিকিৎসকদের সাথে টেলিমেডিসিন পরামর্শ সহ সব ধরনের সেবা পাওয়া যাবে। শহর ও গ্রামে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করে প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেওয়ায় সুখীর মূল লক্ষ্য। সুখী অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও www.sukhi.com ও 10657 নম্বরে কল করে সহজেই সেবা নেওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের সিইও ডাক্তার আহমেদ আরমান সিদ্দিকী।
জাতীয় ক্রিকেট লিগ NCL T20-র কোনো ম্যাচই হচ্ছে না মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিলেট স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। NCL T20 শুরু হবে 11 ডিসেম্বর, ফাইনাল 24 ডিসেম্বর। 8 দলের এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল সিলেটে, আর ফাইনাল সহ শেষ ভাগের ম্যাচগুলো হওয়ার কথা ছিল মিরপুরের হোম অফ ক্রিকেটে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি, কারণ BPL এর উদ্বোধনী অনুষ্ঠান। বোর্ডের পরিকল্পনা ছিল আর্মি স্টেডিয়ামে হবে BPL এর উদ্বোধনী অনুষ্ঠান, তবে আর্মি স্টেডিয়াম না পাওয়ায় পরিকল্পনা এসেছে বদল, মিরপুরে হবে BPL এর উদ্বোধনী অনুষ্ঠান। সেই কারণে NCL T20 সব ম্যাচ সিলেটে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় 10টি ক্লাব অংশগ্রহণ করছে এবারের আসরে। 5টি ভেন্যুতে হবে খেলা। লিগ মাঠে গড়াবে 29 নভেম্বর থেকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে ম্যাচগুলো। উদ্বোধনী দিনে মাঠে নামবে 6টি দল। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। চিন্ময়ের কৃতকর্মের দায় নেবে না ইসকন। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ, আদালত বর্জন। ইসকন নিষিদ্ধে হস্তক্ষেপ করতে চায় না আদালত। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের। এজলাসে ডিম নিক্ষেপ বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, দোষী প্রমাণ হলে আইনজীবীদের সনদ বাতিল। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ সোমবার। আর্থিক খাতে স্বস্তি ও জননিরাপত্তা নিশ্চিত না হলে কঠিন হবে সংস্কার। তালিকা হচ্ছে হাসিনা আমলে নির্বাচনী কর্মকর্তাদের, জড়িতদের শাস্তি নিশ্চিতের তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।